বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত সাইমুম সিরিজের অপারেশন তেল আবিব ১ বইটি। আজকে পর্বের দ্বিতীয় পর্ব। আশা করছি ভালো লাগবে আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বটি দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কৃষ্ণপক্ষের অন্ধকার চারিদিকে দুর্গম পার্বত্য পথ, পশ্চিম দিক থেকে জর্ডান নদীর স্পর্শ চিহ্নিত ঠান্ডা হাওয়া এসে গায়ে শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছে। নদীর পূর্ব তীরের বিভিন্ন স্থানে অস্পষ্ট আলোর রেখা দেখা যাচ্ছে। ওগুলো জর্ডান সীমান্ত রক্ষীদের ছাউনি। জর্ডান নদীর ওপারে থেকেও ইসরায়েলের বিভিন্ন পর্যবেক্ষণ ঘাঁটির ক্ষীণ আলোক রেখা দেখা যাচ্ছে। পার্বত্য পথ ধরে ধীর গতিতে এগিয়ে চলছে 4টি ছায়ামূর্তি। একজন কৃষ্ণাঙ্গ, মাথায় ছোট ছোট কোঁকড়ানো চুল, ঠোঁট পুরু, মুখ লম্বাটে, বিশাল সুগঠিত দেহ। এর নাম আবু বকর সেনৌসি। দ্বিতীয়জন দীর্ঘরোধ, পোড়া লাল মুখ, সযত্ন রক্ষিত দাড়ি। এর নাম আব্দুর রহমান। এরা হলেন UMLLA বা ইউনাইটেড মুসলিম লিবারেশন লিগ অফ আফ্রিকা এর প্রতিনিধি। তৃতীয়জন প্রায় 6.5 ফুট উঁচু, রং হলদে, তুর্কি টুপি মাথায়, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে মুখে ক্ষিপ্রতার ভাব সবসময় পরিস্ফুট। ইনি হলেন তুরস্ক থেকে আগত তুর্কিস্তান আজাদ আন্দোলনের নেতা মুস্তফা আমিন চুগতাই। এরা এসেছেন আজকে সাইমুমের পর্যালোচনা ও পরিকল্পনা কমিটির বিশেষ বৈঠকে তাদের আবেদন নিয়ে। আর চতুর্থ ব্যক্তি সাইমুমের সদস্য আব্দুর রশিদ তাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলছেন। আব্দুর রশিদকে খুব চিন্তান্বিত মনে হচ্ছিল। সে হঠাৎ চুগতাইয়ের দিকে চেয়ে বলল, আচ্ছা জনাব আমিন, হাসান তারিক চিঠি দেওয়ার পর আপনাকে কি মুখে কিছু বলেনি? আমিন চুগতাই দ্রুত, অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দিল। হাসান তারিককে অত্যন্ত ব্যস্ত মনে হচ্ছিল। চিঠি দিয়ে 5 মিনিটের বেশি অপেক্ষা করেনি। আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেও সংকোচ বোধ করেছি। আজ ভোরে জনাব আলী এফেন্দির কাছে তার নিখোঁজের খবর শুনে হতবাক হয়েছে। আজ বুঝতে পারছে তার অস্বাভাবিক অস্থিরতাকে আমাদের অনুসরণ করা উচিত ছিল। কিছুক্ষণ পর পথ চলার পর নিচে পাহাড়ের ঢালুতে অসংখ্য আলো দেখা গেল। ওগুলো আকাশের ছায়াপথের ন্যায় উত্তর দিকে এগিয়ে এক সরল রেখার মতো। আব্দুর রশিদ ওদিকে আঙ্গুল নির্দেশ করে বলল, ইহুদি বর্বরতার সাক্ষ্য দেখুন। নিজের দেশ, নিজের সকল সম্পদ থেকে বঞ্চিত হয়ে এক টুকরো কুড়োঘরে পশুর মতো এরা বাস করছে বছরের পর বছর ধরে। বাস্তুহারা এই লক্ষ লক্ষ মুসলমান জাতিসংঘের মুখের দিকে তাকিয়েছিল 20টি বছর ধরে। অনাহার, অখাদ্য, অপুষ্টি ও অচিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে চলছে তারা ক্রমশ। কিন্তু এদের আত্মক্রন্দন আর মুমূর্ষ চিৎকার 20 বছরও জাতিসংঘের কানে পৌঁছেনি। বলতে বলতে থামল আব্দুর রশিদ। তারপর আবার বলল, কিন্তু অপেক্ষার দিন শেষ হয়েছে। ধৈর্যের সকল বাঁধ ভেঙে গেছে। আমরা মানুষের ওপর নির্ভর করে খেসারত দিয়েছি বহুবার, আর নয়। অস্ত্র তুলে নিয়েছি এবার। আমরা দুটো পথ আমাদের সামনে, হয় শহীদ, না হয় গাজী। আমিন চুগতাই বলল, জনাব রশিদ, আপনাদের উদ্বাস্তুদের মধ্যে শিক্ষা ও সংগঠনের কোনো ব্যবস্থা ছিল না বলেই জানি, কিন্তু এমন বিস্ময়করভাবে সংগঠিত হতে পারলেন কেমন করে? আর এমন ট্রেনিংই বা পেলেন কোথা থেকে? আব্দুর রশিদ মৃদু হেসে বলল, আমাদের শিক্ষা ও সংগঠন সম্বন্ধে আপনার ধারণা কিছুটা সত্য, কিন্তু সবটুকু সত্য নয়। যে সময় হাজার হাজার আহত ছিন্নমূল মানুষের স্রোত জর্ডান, সিরিয়া, ইরাক আর সিনাইয়ে প্রবেশ করে, তখন আমাদের বিশ্রামের জন্য মাটির শয্যা, খাওয়ার জন্য কূপের পানি ছাড়া আর কিছুই ছিল না। আমাদের এই চরম দুর্দিনে অনেকেই আমাদের সাহায্য করেছিল, কিন্তু সেদিন অদ্ভুত একদল কর্মী ভাইদের আমরা একান্ত করে আমাদের পাশে পেয়েছিলাম। মার কাছে গল্প শুনতাম। মা প্রায় বলতেন,
মদিনার আনসারদের আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। এদের আপনারা সকলেই আজ চেনেন ইখওয়ানুল মুসলিমিন হিসেবে। ইখওয়ান ভাইরা সেদিন শুধু আমাদের জন্য চিকিৎসা, খাদ্য আর তাবুরি ব্যবস্থা করেছিলেন না, উদ্বাস্তু পল্লীগুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করে প্রত্যেকটিতে একটি করে শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দীর্ঘমেয়াদী সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা। শিবিরগুলোতে ইখওয়ান কর্মীরা শিক্ষক ও উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। তারা বলতেন বলে শুনেছি, বিশ্ব রাজনীতিতে অনুন্নত ও অন্তর্দ্বন্দ্বে মুসলিম দেশগুলো যেভাবে মার খেয়ে যাচ্ছে, তাতে ফিলিস্তিনের মুক্তির জন্য তাদের সামরিক শক্তির উপর নির্ভর করা যেতে পারে না। ফিলিস্তিনের প্রকৃত মুক্তি অকুতোভয় মুসলিম তরুণদের বেসরকারি সংগ্রামেই অর্জিত হবে। আজকের সাইমুমের জন্ম হয়েছিল সেদিন আমাদের ইখওয়ান ভাইদের হাতেই। হয়তো অনেক আগেই তেল আবিবের প্রাসাদ শীর্ষ থেকে ইহুদি পতাকা ভূমধ্যসাগরে ডুবে যেত, কিন্তু হঠাৎ করে আমাদের আশার আলো বর্তিকা রাহুগ্রস্ত হলো। ইখওয়ান নেতা হাসানুল বান্না মিশরের রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। হঠাৎ আমিন চুক্তে এর কনুইয়ে গুতা খেয়ে সম্মুখে তাকিয়ে রসিক দেখতে পেল পাহাড়ের অন্ধকার গুহা থেকে আলোক সংকেত হলো নির্দিষ্ট নিয়মে কয়েকবার। সে তার সাথীদের জানালো, আমরা প্রথমে চেকপোস্ট এসে গেছি। কয়েক গজ সামনে দেখা গেল উদ্যত মেশিন গান হাতে পথ রোধ করে দাঁড়িয়ে আছে দুটি ছায়ামূর্তি। আব্দুর রশিদ বিচিত্র স্বরে একটি শীষ দিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে গোটা দেহ কালো কাপড়ে আবৃত একজন বিশালাকায় প্রহরী একটি প্লেটে করে কতগুলি কাঠের অক্ষর এনে আবু বকর সিনৌসির সামনে তুলে ধরল। সিনৌসি তার থেকে ডব্লিউ অক্ষরটি তুলে নিল। অমনি লোকটি রিভলভার নামিয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করল সকলের সাথে। প্রথম চেকপোস্ট পেরিয়ে এলো ওরা। বিস্মিত আমিন চুক্তে প্রশ্ন করল, কি ব্যাপার? আব্দুর রশিদ হেসে বলল, 3 নম্বরে আপনার ফালাও আসছে। খাঁটিতে ঢোকার জন্য এ ধরনের টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। চিন্তিত আমিন চুক্তে বলল, কিন্তু আমি তো এই সংকেত জানতে পারিনি হাসান তারিক আমাকে। তা আমি বুঝলাম, কিন্তু এ ব্যাপারে আমি আপনার মতোই অজ্ঞ। দেখা যাক। আমি মুসা ভাইকে জানিয়েছি আপনার কথা। আরও কয়েক মাইল কষ্টকর আরোহণ অবরোহণের পর তারা দ্বিতীয় চেকপোস্টে পৌঁছল। সেখানে আগের মতো করেই প্লেটে কতগুলো কাঠের অক্ষর আনা হলো আব্দুর রহমানের সামনে। তা থেকে তিনি এই অক্ষরটি তুলে নিলেন। তৃতীয় চেকপোস্ট গিয়ে আমিন চুক্তেই প্রহরীদের হাতে আটকা পড়ে গেল। হেডকোয়ার্টার থেকে নূতন নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে ওখানে অপেক্ষা করতে আদেশ করা হলো। প্রায় 15 মিনিট পর আহমদ মুসার বিশেষ নির্দেশে আমিন চুক্তেকে ছাড়া হলো। আম্মান থেকে 12 মাইল উত্তরে জর্ডান নদী থেকে 20 মাইল পূর্বে একটি সংকীর্ণ পার্বত্য উপত্যকার পাশে পর্বত গাত্রের কয়েকটি গোপন প্রকোষ্ঠ আলোকিত হয়ে উঠেছে। পর্বত গুহার চতুর্দিকে মাইলের পর মাইল ধরে সাইমুম মুক্তি সেনার ঘাঁটি ও পর্যবেক্ষণ কেন্দ্র ছড়িয়ে আছে। এখান থেকে পরিচালিত গেরিলা অভিযান ইসরায়েলের ইলাদ থেকে গাজা, হাইফা থেকে জেরুজালেম পর্যন্ত ইহুদি সাম্রাজ্যবাদীদের সুখনিদ্রাকে চিরতরে বিলুপ্ত করে দিয়েছে। রাতের অন্ধকারে রাইফেল নিয়ে পাহারায় বসতেও তাদের বহু কাজ দুরু দুরু করে, যেন তারা বুঝতে পারছে হিসেবের দিন আসন্ন। প্যালেস্টাইনি মুসলমানদের প্রতিটি ফোঁটা রক্তের শোধ আজ তাদের দিতে হবে। উজ্জ্বল প্রকোষ্ঠগুলির একটিতে বিরাট এক গোল টেবিলের চারদিকে চেয়ার পাতা। ঘরের প্রতিটি জিনিস ঝকঝক তকতক করছিল। টেবিল ঘিরে 10টি চেয়ার, 8 জন লোক বসে আছে। এক পাশে 2টি চেয়ার তখনও খালি, একটি হাসান তারিকের, অপরটি মেজর জেনারেল আলী আফেন্দির। হাসান তারিক নিখোঁজ, আর আলী আফেন্দি এখনও পৌঁছতে পারেনি। সাইমুমের 3 জন সদস্য ছাড়াও যারা আজকের বৈঠকে এসেছেন তারা হলেন আফ্রিকার 2 জন, তুরস্ক থেকে 1 জন। UMLLA কেন্দ্রীয় কাউন্সিলের পাঠানো রিপোর্ট পড়ছিলেন আফ্রিকার অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান, মুখ নিচু, আহমদ মুসার। এই শীতের রাতেও তার কপালে ঝমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। তন্ময়তার কোনো অতল গভীরে যেন হারিয়ে গেছে সে। আব্দুর রহমান তার রিপোর্টে বলছিলেন,
আফ্রিকার মোট ৩,২২০ মিলিয়ন মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা হলো ১৯৪ মিলিয়ন, আর বহিরাগত ঔপনিবেশিক খ্রিস্টানদের নিয়ে মোট খ্রিস্টান জনসংখ্যা হলো ৪৭ মিলিয়ন। এই খ্রিস্টানরা দক্ষিণ পূর্ব ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। এই অঞ্চলের কোনো মুসলিম দেশে এদের সংখ্যা ১৫% এর বেশি নয়, অথচ এই সামান্য সংখ্যক হয়েও তারা স্বগোত্রীয় সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায় ইথিওপিয়া, চাঁদ, মালি, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, সিয়েরা লিওন, ডাহমি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আপার ভোল্টা, আইভরি কোস্ট, সেগল প্রভৃতি মুসলিম দেশে সাম্রাজ্যবাদী শোষণ আর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এসব দেশের শিক্ষার দ্বার মুসলমানদের জন্য প্রায় অবরুদ্ধ। অবশ্য কোনো মুসলিম সন্তান যদি একান্তই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ঢুকবার সুযোগ পায়, তাহলে তাকে মুসলমান নাম বদল করে খ্রিস্টান নাম গ্রহণ করতে বাধ্য হন এবং অবশেষে খ্রিস্টানই হয়ে গেছেন। অর্থনৈতিক কারবার, ব্যবসা বাণিজ্যের সব সুযোগই খ্রিস্টানদের কক্ষিগত। রাজনীতিক ক্ষেত্রে মুসলমানরা তো অস্পৃশ্য। এভাবে সর্বমুখী শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে মুসলমানদের অস্তিত্ব আজ নিশ্চিহ্ন হতে বসেছে। এসব কিছুর ওপর রয়েছে আবার রাজনৈতিক নির্যাতন। মাত্র কিছুদিন আগে চাঁদের লিবারেশন ফ্রন্টের সহস্র সহস্র কর্মীদের অমানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। ইথিওপিয়ার মুক্তিযোদ্ধাদের হত্যা করে গাছে গাছে লটকিয়ে রাখা হয়েছিল, যা দেখে নিরপেক্ষ বিদেশিরাও চোখের পানি রোধ করতে পারেনি। জাঞ্জিবারের মুসলিম জননেতা কাশিম হাঙ্গা, আলী মহসিন, সালাম বাম্ব, ইবনে সালাহ, আবদার জুমা, খাতির মোহাম্মদ সামত, জুমা আলই, আমির আল আল্লরখিও বছরের পর বছর ধরে কারাগারে যন্ত্রণা ভোগ করছে। শুধু তানজানিয়ার কারাগারেই নয়, এমনই সহস্র সহস্র নরনারী আফ্রিকার বিভিন্ন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনছে। আমরা ঠেকে ঠেকে বুঝেছি এবং একথা আমরা নিশ্চিতভাবে আজ বিশ্বাস করি যে ভিক্ষা করে সুবিচার আদায় করা যাবে না, কিংবা আন্তর্জাতিক ন্যায় বিচারের মহড়াও এসব নির্যাতিত মানুষের কোনো কাজে আসবে না। মজলুম মানুষের মুক্তির একমাত্র পথ সংগ্রাম। এই সংগ্রামকে লক্ষ্যের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আবেদন 5টি। 1. দীর্ঘ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সাহায্য। 2. মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের সরবরাহ। 3. আহত মুক্তিযোদ্ধাদের যথাযথ আধুনিক চিকিৎসার ব্যবস্থা। 4. মুক্তিযোদ্ধাদের শিক্ষা ও ট্রেনিংয়ের জন্য উপদেষ্টা প্রেরণ। 5. সাইমুম কর্তৃক নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনগুলোর নেতৃত্ব গ্রহণ। সুদীর্ঘ 10 পৃষ্ঠাব্যাপী লিখিত রিপোর্ট শেষ করলেন আব্দুর রহমান। কয়েক মুহূর্ত সবাই চুপচাপ। ধীরে ধীরে টেবিলে রাখা আফ্রিকার একটি বিশেষ মানচিত্র থেকে মুখ তুলল আহমদ মুসা। আর লিবীয় চাঁদের পর্বতমালাকে আপনাদের প্রধান ও স্থায়ী ঘাঁটি হিসেবে মনোনীত করেছেন কোন কারণে? এর চেয়ে সমুদ্রকূলবর্তী কোনো স্থানকে কি নির্বাচন করলে যুক্তিযুক্ত হতো না? আহমদ মুসার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এগিয়ে এলেন আবু বকর সেনৌসি। তিনি বললেন, এর কারণ 3টি। প্রথম কারণ, উভয় স্থানই অত্যন্ত দুর্গম এবং যে কোনো বিরূপ মনোভাবাপন্ন শত্রু রাজধানী থেকে বহু দূরে। শুধু স্থান দুটি ভৌগোলিক দিক দিয়ে দুর্গম নয়, এর চারদিকে হাজার হাজার মাইল জুড়ে রয়েছে বিভিন্ন পার্বত্য আর বেদুইন গোত্র। তারা আমাদের বন্ধু এবং আমাদের সংগ্রামী শক্তির বিশিষ্ট অঙ্গ। দ্বিতীয় কারণ, এখান থেকে অতি সহজেই বিভিন্ন আফ্রিকান মুসলিম দেশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা যাবে। তৃতীয় কারণ, অস্ত্রপাতির সরবরাহ এখানে নিরাপদ হতে পারবে। বন্ধু দেশ সুদানের পথে, লোহিত সাগরের পথে সহজেই আমরা কোনো সরবরাহ পেতে পারি, আর উত্তর দিকে ভূমধ্য সাগরের পথে সাইরেনিকা ও লিবিয়া মরুভূমির মধ্য দিয়ে সকল রকমের সরবরাহ নিরাপদে আসতে পারে। সাইরেনিকার নির্জন ও দুর্গম সমুদ্র তীর এবং এর গভীর পার্বত্য বনাঞ্চল ও এ কাজের খুবই অনুকূল। সাইরেনিকার আরব বেদুইনদের অমূল্য সাহায্য আমরা এ কাজে পাব। বেদুইনরা সাম্রাজ্যবাদীদের মজ্জাগত
ভাবে ঘৃণা করে। ইতালীয় কোম্পানিদের ঔপনিবেশিক নির্যাতনের কথা বেদুইনরা আজও ভোলেনি। আজও সাইরেনিকা আর লিবিয়ার পথে ঘাটে প্রান্তরের নির্যাতনের স্বাক্ষর জীবন্ত হয়ে আছে। বেদুইনদের পানি কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য যে অসংখ্য কূপ সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল তা আজও তেমনি আছে। লিবীয় সাইরেনিকার বহু স্থানে ধ্বংস হয়ে যাওয়া এমন বহু জনপদ পাওয়া যাবে যেগুলো একমাত্র পানির অভাবে বিরান হয়ে গেছে। ঘাটে হিসাবে কুফরা আর লিবিয়ার মরুভূমির দক্ষিণ সীমান্তের পর্বতমালাকে নির্বাচনের আরেকটি বড় কারণ হলো আজও এই অঞ্চলের লক্ষ লক্ষ মুসলিম বৃদ্ধ ও তরুণদের মধ্যে মনে সানৌসি আন্দোলনের আদর্শ ও আব্দুল করিম রিনিফের জ্বালাময়ী প্রেরণা রূপকথার মতো হলেও জীবন্ত হয়ে আছে। আহমদ মুসার চোখ দুটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। সে বলল, আপনাদের দূরদৃষ্টি অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি বিজয় আপনাদের সুনিশ্চিত। আপনাদের পেছনে সানৌসি আন্দোলনের ঐতিহ্য রয়েছে, আব্দুল করিম রিফের প্রেরণা, আর রয়েছে হাসানুল বান্নার সংগঠন ও আত্মত্যাগের শিক্ষা। মোস্তফা আমিন চুগতে বললেন, তিনি এই রিপোর্ট এখনও শেষ করতে পারেননি। রিপোর্ট তিনি সমাপ্তি অধিবেশনে পেশ করবেন। রিপোর্ট অধিবেশন তখনকার মতো স্থগিত হলো। আহমদ মুসার টেবিলের পাশে একটি বোতাম টিপে ধরল। কিছুক্ষণ পর একজন লোক প্রবেশ করে সালাম জানালো। মুসা বলল, আলী এফেন্দির কোনো খবর নেই? জি না, আমরা কন্ট্রোল রুমে যেতে চাই। তুমি জামিলকে বলে সত্তর ব্যবস্থা করো। তারপর সকলের দিকে ফিরে হেসে বলল, ভাই আমিন চুক্তি জানতে চাইছেন কিভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে, তার জন্যই এই ব্যবস্থা। আবু বকর সিনৌসি মৃদু হেসে বলল, আমরা আমিন ভাইয়ের কাছে এজন্য অনেক কৃতজ্ঞ। পাহাড়ের কয়েকটি অন্ধকার আঁকাবাঁকা গলি পেরিয়ে 8টি ছায়ামূর্তির ত্রিকোণ একটি জায়গায় এসে দাঁড়ালো। জায়গাটি স্বল্প পরিসর। একটি প্রকাণ্ড পাথর উত্তর দিক থেকে এসে মাথার উপর ছাদের মতো আড়াল সৃষ্টি করেছে। তারা ওখানে পৌঁছতেই উত্তর পশ্চিম কোণ থেকে একটি পাথর সরে গেল এবং সঙ্গে সঙ্গে এক ঝলক সন্ধানী আলো এসে তাদের চোখ ধাঁধিয়ে দিল। আহমদ মুসা সবাইকে নিয়ে সে উন্মুক্ত পথ দিয়ে ভেতরে প্রবেশ করল। আবার পূর্বের মতোই সে গলিপথ শুরু করল। দুধারে পাহাড়ের দেয়াল। অন্ধকারে কিছুক্ষণ চলার পর এক জায়গায় এসে থমকে দাঁড়ালো আহমদ মুসা। পাশে একটি নির্দিষ্ট জায়গায় প্রথমে 3টি জোরে এবং পরে 5টি আস্তে টোকা দিল। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 20 গজ উপরে একটি ম্লান নীল বাল্ব জ্বলে উঠল। আহমদ মুসা পুনরায় প্রথমে 5টি ও পরে 3টি টোকা দিল নির্দিষ্ট জায়গায়। একবার কয়েক সেকেন্ডের মধ্যেই 8টি দড়ি মই নেমে এলো নিচে। ঢাকনির বিপ্লব পরিষদের মাওলানা ফারুক হেসে বললেন, আবার একই ট্রেনিংয়ে পাল্লায় ফেললেন আমাদের। পাহাড় দেশের মানুষ হয়ে আমাদের এই খুদে পাহাড়কে আর লজ্জা দেবেন না মাওলানা। হেসে আহমদ মুসা জবাব দিল। দড়ির মইগুলি নেমে এলো। সেগুলোতে উঠতেই মুহূর্তে তাদেরকে উপরে নিয়ে এলো। তারা একটি কংক্রিটের ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদটি বিরাট প্রশস্ত। ছাদে উঠতে দাঁড়াতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে গায়ে হিমেল পরশ বুলিয়ে গেল। জর্ডান নদীর এই সওগাত। রাত্রির অন্ধকার না থাকলে দেখা যেত কিছু দূর দিয়ে রুফালি পিতার মতো জর্ডান নদী বয়ে গেছে। আহমদ মুসা সবাইকে নিয়ে ছাদটি পেরিয়ে একটি সিঁড়ি মুখে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিস্ময়ে হাঁ হয়ে গেল মাওলানা ফারুক, আবু বকর সেনৌসি ও আব্দুর রহমানের মুখ। তারা দেখল সিঁড়ির প্রান্তে হাসি মুখে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব মুসলিম সম্মেলনের বিশিষ্ট কর্ণধার আশিন আল আজহারি এবং বিশ্ব মুসলিম কংগ্রেসের সামরিক বিশেষজ্ঞ আবদুল্লাহ। অতিথিদেরকে জড়িয়ে ধরল আনন্দে। সকলে মিলে আবার তারা চলতে শুরু করলো। আবু বকর সেনৌসিদের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আহমদ মুসা তাদের দিকে চেয়ে হেসে বলল, জনাব আমিন আল আজহারি সাইমুমের পরিকল্পনা বিভাগের প্রধান এবং জনাব আবদুল্লাহ আমর এ বিভাগের প্রধান উপদেষ্টা। তারা সকালে পার্শ্বস্থ একটি প্রায় অন্ধকার কক্ষে প্রবেশ করল। দরজা দিয়ে বাহির থেকে এক টুকরো আলো এসে বৃহৎ লম্বা টেবিলটির একাংশ আলোকিত করেছে। তারা লম্বা টেবিলটির দক্ষিণ পাশে গিয়ে
তারপর দরজাটিতে ধীরে ধীরে বন্ধ হয়ে যেতেই অল্প আলোর রেশটুকুও মিলিয়ে গেল। ঘরটি হয়ে গেল সম্পূর্ণ অন্ধকার। আহমদ মুসা গভীর কণ্ঠ শোনা গেল। সে বলল, বিজ্ঞ ইহুদি মুরব্বীদের পরিকল্পিত বহু বছর ধরে গড়ে তোলা বিশ্বজোড়া ইহুদি চক্রান্তের বিস্ফল ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে আমরা অগ্রসর হচ্ছি তা এবার আপনাদেরকে বুঝিয়ে দেবেন জনাব আমিন আল আজহারি। আমিন আল আজহারি টেবিলের ওপর দুটি কনুই রেখে সামনের দিকে একটু ঝুঁকে বসলেন। তার শান্ত কণ্ঠে শোনা গেল, সাইমুমের মূল পরিকল্পনার বিষয়ে কিছু বলার আগে প্রসঙ্গে একটি কথা বলা দরকার। আরব দেশগুলোর লক্ষ্যগত অনৈক্য, বৈদেশিক নীতির ক্ষেত্রে দুর্বলতা এবং সামরিক ক্ষেত্রে পরনির্ভরশীলতার জন্য আজও ইহুদিদের হাত থেকে আরব ভূমি মুক্ত করতে পারা যায়নি। এই পরিস্থিতিতে নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ করে ইহুদিদের উৎখাত করা যাবে না। তাদের পেছনে রয়েছে পূর্ব ও পশ্চিম উভয় শক্তি জোট। আরব ভূমিকে মুক্ত করতে চাইলে এই কয়েক যুগ ধরে মুসলমানদের ওপর কৃত সকল জুলুমের প্রতিশোধ গ্রহণ করতে হলে ইসরায়েলকে ভিতর থেকে আঘাত হেনে টুকরো টুকরো করে ফেলতে হবে। এ ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সাইমুম। সাইমুমের পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করা যায়। কথাগুলো বলে থামলেন তিনি একটু, আবার বললেন, চেয়ে দেখুন সামনে। সবাই সামনে তাকালো। কোথায় যেন খুট করে একটু শব্দ হলো। দেয়ালের কালো সীমান্ত রেখায় ইসরায়েলের একটি বিরাট মানচিত্র স্পষ্ট হয়ে উঠল। তারপর মানচিত্রের বিভিন্ন স্থানে ফুটে উঠল অসংখ্য নীলবিন্দু। আমিন আল আজহারি শুরু করলেন, ইসরায়েলের মানচিত্রে যে নীল বিন্দুগুলো দেখছেন ওগুলো ইসরায়েলের গ্রাম। গুনে গুনে দেখুন, ওদের সংখ্যা 2399টি হবে। প্রত্যেকটি গ্রামে 7 সদস্যের একটি করে বিপ্লবী ইউনিট প্রতিষ্ঠা করেছি আমরা। ইউনিটের অধিকাংশ সদস্য প্যালেস্টাইনের ছদ্মবেশী আরব মুসলমান। সুদীর্ঘ 6 বৎসর অবিরামভাবে কাজ করেছি আমরা এই ইউনিটগুলো প্রতিষ্ঠা করতে। প্রতিটি গ্রামের মাটির তলায় একটি করে ক্ষুদ্র অস্ত্রাগার তৈরি করেছি। পূর্বে অস্ত্রাগারগুলো প্রায় শূন্য ছিল, কিন্তু গত 1967 সালের জুন যুদ্ধের পর সিনাই মরুভূমি থেকে কুড়িয়ে পাওয়া অস্ত্র দিয়ে তা আমরা পূর্ণ করে ফেলেছি। প্রত্যেকটি অস্ত্রাগারে রয়েছে 2 ডজন হাত বোমা, 5টি রাইফেল, 6টি পিস্তল ও 1টি সাবমেশিন গান। বিপ্লবী ইউনিটগুলো প্রতিষ্ঠার সময় ইসরায়েলি গোয়েন্দা ও সৈন্য বিভাগের দৃষ্টি দেশের অভ্যন্তর থেকে সরিয়ে নেবার জন্য আমরা ইসরায়েলের সীমান্ত এলাকায় চালিয়েছি হাজার হাজার অভিযান। ইসরায়েল পাগল হয়ে উঠেছে তার সীমান্ত নিয়ে। তাদের উন্মত্ত মানসিকতার পূর্ণ পরিচয় ফুটে ওঠে সাইমুমের খাঁটি সন্দেহে জর্ডানের কারামা আক্রমণের মধ্যে। খুট করে আরেকটি শব্দ হলো। মানচিত্রে সিনাই মালভূমির অভ্যন্তরে এবং গোলান হাইট থেকে প্রায় 50 মাইল ভিতরে 2টি বড় নীল আলো ফুটে উঠল। জনাব আজহারি বললেন, ইসরায়েলের অভ্যন্তরে এই 2টি আমাদের মূল সরবরাহ ঘাঁটি। 2টি পুরান গির্জার নিচে মাটির তলায় এই 2টি ঘাঁটি স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ আমাদের সমাপ্ত। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ 2য় অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানচিত্রে 4টি লাল বিন্দু স্পষ্ট হয়ে উঠল। জনাব আল আজহারি আবার শুরু করলেন, লাল বিন্দু 4টি হলো ইসরায়েলের ইলাত, লুদ, তেল আবিব আর হাইফা। এই 4টি স্থানে ইহুদিরা ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে। এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর আওতায় রয়েছে হেজাজের 2টি পবিত্র শহর, তুরস্ক আর আরব রাষ্ট্রগুলির রাজধানী এবং সবগুলো গুরুত্বপূর্ণ শহর। 2য় পর্যায়ের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হলো ইসরায়েলের চরম আঘাত হানার ঠিক পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট সময়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলি বিনষ্ট করে দেয়া। অবশ্য আমরা জানি ইসরায়েলের কমপক্ষে 11টি আণবিক বোমা রয়েছে, কিন্তু ওগুলো ব্যবহার করতে সমর্থ হবে না ইসরায়েল, কারণ তার উপর আঘাত হানা হবে ভিতর থেকে, কোনো আরব রাষ্ট্র থেকে নয়। তবু আমরা এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখব এবং আণবিক অস্ত্র ব্যবহারের যে কোনো প্ল্যান আমরা বিনষ্ট করে দেব। জনাব আজহারির শেষের বাক্যটি শেষ হবার সাথে সাথে আমিন চুকতেই যে অনেকটা সংকোচ জড়িত কণ্ঠে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি একটি সিগারেট। দ্রুত চিন্তা ঘুরপাক খাচ্ছিল আহমদ মুসার মনে। অবশেষে সে পরিষ্কার গলায় বলল, না না, আমাদের আপত্তি থাকবে কেন। আমিন চুকতা একটি সিগারেট মুখে পুরে লাইটার জ্বালালো। লাইটারটি জ্বলে উঠতেই চমকে উঠল আহমদ মুসা।
এক ঝলক তীক্ষ্ণ আলো আর লাইটার থেকে ভেসে আসা অতি সূক্ষ্ম একটি পরিচিত শব্দ আহমদ মুসার দৃষ্টিকে ফাঁকি দিতে পারল না। ইতোমধ্যে জনাব আজহারি আবার বলতে শুরু করেছেন, দ্বিতীয় পর্যায়ে সমাপ্ত হবার পর একটি নির্দিষ্ট সময়ে শুরু হবে আমাদের সর্বাত্মক সংগ্রাম। ভেতর থেকে যে দুর্বার আঘাত আমরা হানব তা রোধ করার সাধ্য ইসরায়েলের নেই। তার বিদেশি মুরব্বীরা তার পাশে এসে তার আবার পূর্বেই সে খতম হয়ে যাবে। আমিন আল আজহারির কথার শেষ রেশটুকু ইথারে মিলিয়ে যাবার আগেই উজ্জ্বল সাদা আলোয় ঘরটি যেন হেসে উঠল। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল আগেই। সে ধীরে ধীরে এগোচ্ছিল চুক্তাইয়ের দিকে। ভাবলেশহীন মুসা চুক্তাই টেবিলের ওপর হাত রেখে বসেছিল। তার চোখ দুটি ঘরের চারদিকে ঘুরছিল। অনুসন্ধিৎসা সে চোখ। মনে তার প্রচণ্ড ঝড়। স্বামী লেফান দেশের ইন্টারনাল সিকিউরিটির দায়িত্ব ওই বুড়োটার ওপরই তো ছিল। শুধু গাদা গাদা বেতন মেরেছে আর নাকে তেল দিয়ে ঘুমিয়েছে বুড়ো। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কতদূর পৌঁছেছে এরা? পরিকল্পনা এদের নিখুঁত। ভাবতে আতঙ্ক লাগে। প্রতি গ্রামে এরা ছড়িয়ে আছে। আহমদ মুসা ধীরে ধীরে একটি হাত রাখল চুক্তাইয়ের কাঁধে। তার হাতে একটি সিগারেট। চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল চুক্তাইয়ের। প্রচণ্ড এক হোঁচট খেল, যেন সে ভীষণ চমকে উঠল। ফিরে তাকিয়ে আহমদ মুসাকে দেখে ঠোঁটের প্রান্তে হাসি টেনে নিল। সামলে নিয়েছে সে নিজেকে। বলল, খুব চমকে দিয়েছেন তো আমাকে। আপনাদের বিস্ময়কর পরিকল্পনার রঙিন জগতে ঘুরছিলাম আমি এখনও। আমি দুঃখিত ভাই, আহমদ মুসা বলল। তারপর সিগারেটের একটি শলা বাম থেকে ডান হাতে নিয়ে এসে বলল, আপনার লাইটারটি কি পেতে পারে? কথাটি শোনার সাথে সাথে ঠোঁটের কোণের হাসিটি দপ করে যেন নিভে গেল। এক টুকরো তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তের জন্য আহমদ মুসার চোখে এসে স্থির হলো, কিন্তু ক্ষণিকের জন্যই। তারপরে আবার উচ্ছ্বসিত হয়ে উঠল মোস্তফা আমিন চুক্তাই। বলল, নিশ্চয় নিশ্চয়ই বলে পকেট থেকে লাইটারটি বের করে জ্বালিয়ে আহমদ মুসার মুখের কাছে তুলে ধরল। সিগারেট ধরিয়ে নিয়ে আহমদ মুসা বলল, বা লাইটারটির সিস্টেম তো খুব সুন্দর। জানমারানি তৈরি না? দেখতে পারি একটু? মোস্তফা আমিন চুক্তাই এই অবস্থার জন্য বোধহয় প্রস্তুত ছিল না মোটেই। কেমন একটি বিমূঢ় ভাব চোখে মুখে ফুটে উঠল তার। সে দ্বিধাজড়িত হাতে লাইটারটি তুলে দিল আহমদ মুসার হাতে। আহমদ মুসার তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল চুক্তাইকে। দেখল একটি হাত তার কোটের পকেটে। এর অর্থ মুসার অজানা নয়। সূক্ষ্ম এক টুকরো হাসি ফুটে উঠতে চাইল তার মুখে। সে লাইটারের দিকে এক মুহূর্ত তাকিয়েই বুঝতে পারল একটি শক্তিশালী ক্যামেরার সংযোজন করা আছে ওতে। একগাল ধোয়া ছেড়ে একটু ঝুঁকে পড়ে দুটি কনুই টেবিলে রেখে মুফতি আল আজহারের দিকে একটু তাকিয়ে মৃদু হেসে আহমদ মুসা বলল, জনাব আমিন এই সামান্য ধরনের নেশাকেও ভালো চোখে দেখেন না। তবু রক্ষে যে আজ আপনাদের একজন সাথী হিসেবে পাওয়া গেল। এই অভ্যেস আপনার কতদিনের? শুধু আমিন আল আজহারিই নয়, আবু বকর সিনুসি, আব্দুর রহমান এবং মাওলানা ফারুক সহ সকলে আহমদ মুসার জলজ্জান্ত মিথ্যা কথা আর এই অস্বাভাবিক ব্যবহার বিস্ময়ে বোবা হয়ে গেছে। আহমদ মুসা সিগারেট খায় না, এটা সকলেই জানে। আহমদ মুসার এটি ছেলেমি না কোনো বিশেষ অভিনয়। এই ধরনের ছেলেমি করার মতো লোক তো আহমদ মুসা নয়। তাহলে সকলের চোখে একরাশ বিস্ময়ে ভরা প্রশ্ন। আহমদ মুসার কথায় চুক্তাইকে একটু খুশি মনে হলো, যেন একখণ্ড মেঘ তার মুখের ওপর থেকে সরে গেল। মুফতি আমিন আল আজহারির দিকে একটু চোরা দৃষ্টিতে চেয়ে সকৌতুকে নিচু গলায় বলল, এই বদ অভ্যেসটি আমার ছোটবেলার। বন্ধুদের সংসর্গ দোষও বলতে পারেন একে। আহমদ মুসা হেসে বলল, বন্ধুরা অনেক অনেক উপকারও করেছে আপনার। তা না হলে দেশের সেরা ফুটবল খেলোয়াড় কি হতে পারতেন আপনি? ভালো দিকগুলো অস্বীকার আমিও করি না, হেসে বলল চুক্তাই। আহমদ মুসা আবার শুরু করল, আমার মনে হয় কি জানেন, আপনি চেষ্টা করলে পৃথিবীর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হতে পারতেন। এই প্রচেষ্টা ছেড়ে দিলেন কেন? হঠাৎ চুক্তাই এই চোখ মুখ তীক্ষ্ণ হয়ে উঠল। কি যেন বুঝতে চেষ্টা করলো। মুহূর্তকাল পরে শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি এইসব প্রশ্ন করছেন কেন? আহমদ মুসা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মোস্তফা আমিন চুক্তাই এর সাথে আপনাকে মিলিয়ে নিতে চেষ্টা করছিলাম। আমিন চুক্তাইয়ের ডসিয়ার থেকে জানি
উনি জীবনে ফুটবলে পা রাখেননি, আর সত্যিই একজন শ্রেষ্ঠ মল্লযোদ্ধা তিনি। অথচ আপনি। আহমদ মুসার কথা শেষ হবার আগেই স্প্রিংয়ের মতো ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চুক্তাই। কিন্তু দেরি হয়ে গেছে তখন। আহমদ মুসার ছয়ঘরা রিভলভারের চকচকে নল স্থির লক্ষ্যে চেয়ে আছে চুক্তাইয়ের দিকে। আহমদ মুসার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পকেট থেকে হাত বের করে নিন। মৃত্যু না চাইলে আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ হবে। মৃত্যুকে আমি ভয় করি না মুসা, কিন্তু তোমরা জীবিত থাকো তাও আমার কাম্য নয়। বলে সে বিদ্যুৎ বেগে পকেট থেকে হাত বের করল। হাতে ডিম্বাকৃতির একটি গ্রেনেড। বিমূঢ় হয়ে পড়েছে সবাই ঘটনার এই অবিশ্বাস্য আকস্মিকতায়। বেপরোয়া ওই লোকটির দিকে তাকিয়ে শিউরে উঠল সবাই। তারা জানে হাতের ওই বিশেষ হ্যান্ড গ্রেনেডটি দিয়ে শুধু গুহার এই কয়েকজন মানুষই নয়, পাহাড়ের একটি অংশ সহজেই উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু গ্রেনেডটি ছুড়বার অবসর পেল না চুক্তাই। আহমদ মুসার রিভলভার নিঃশব্দে একরাশ ধূম্র উদ্গীরণ করল। হ্যান্ড গ্রেনেডটি হাতেই রইল। টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ল চুক্তাই এর দেহ। ঠিক এ সময় দরজা ঠেলে প্রবেশ করলো আলী এফেন্দি এবং তার সাথে সাথে মোস্তফা আমিন চুক্তাই। ওদের দিকে তাকিয়ে একমাত্র আহমদ মুসা ছাড়া সকলের মুখ বিস্ময়ে হাঁ হয়ে উঠল। গত এক রাতে একদিনের কাহিনী শেষ করে চুপ করল মেজর জেনারেল আলী এফেন্দি। একটি গোল টেবিল ঘিরে সবাই বসে আছে নির্বাক হয়ে। কথা বলল আহমদ মুসা প্রথমে। বলল, পরশু দুপুরে ইস্তাম্বুল গেছে হাসান তারিক, অথচ এত অল্প সময়ের মধ্যে হাসান তারিকের আটক থেকে শুরু করে মোস্তফা আমিনের কিডন্যাপ, একজন ইহুদি স্পাইকে নিখুঁত প্লাস্টিক অপারেশন দ্বারা মোস্তফা আমিন চুক্তাই এর পরিবর্তন কেমন করে সম্ভব হলো? তাহলে আমাদের আজকের এই অধিবেশনের কথা এবং মোস্তফা আমিন চুক্তাই এখানে যোগদানের কথা কি ওরা আগে থেকেই জানতো? আলী এফেন্দি বলল, যতদূর জানতে পেরেছি ডব্লিউআরএফ এবং মোসাদের সম্মিলিত তৎপরতায় এটা সম্ভব হয়েছে। টার্কিশ সিক্রেট সার্ভিস জানিয়েছে গতকাল তুরস্ক ইরাক সীমান্ত থেকে একটি কফিন ইরান দিয়ে কাস্পিয়ান সাগরের অপেক্ষমান একটি সাবমেরিনে উঠেছে। সে কফিনের আবরণে যদি হাসান তারিককে পাচার করা হয়ে থাকে, তাহলে বলা যায় আমাদের এই অধিবেশনের সংক্রান্ত সকল খবর ও তথ্য দিয়ে ডজন খানেক মোসাদকে সাহায্য করেছে। বিনিময়ে মোসাদ হাসান তারিককে তাদের হাতে তুলে দিয়েছে।